কালিদাস কর্মকার ছবি আঁকছেন। যেভাবে এবং যে পদ্ধতিতে চিত্রকর্মটি তৈরি করছেন তাতে ছবি আঁকছেন না বলে ছবি গড়ছেন বলাটাই যুক্তিযুক্ত। কালিদাস কর্মকার স্বভাব শিল্পী, প্রথাগত ফরম্যাটে ছবি আঁকা তার ধাতে নেই। 1946 সালে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন এই গুণী মানুষটি। আমার বাবা খুব ক্রিয়েটিভ লোক ছিলেন। সে ছবি আঁকা ছাড়াও এই মোটর গাড়ি যন্ত্রাংশ দিয়ে কিছু করতেন, নানান রকম জিনিস সে করতেন। সব কিছুই সবসময় একটা ক্রিয়েটিভ ইম্পালস ছিল তার মধ্যে। সো আমি বাবার অনুপ্রেরণা আমার মধ্যে সবচেয়ে বেশি আর কি, কারণ আমি তার মতো হতে চাইতাম আর কি। তো কিন্তু আমাদের পরিবারের সবাই মোটামুটি ছবি টবি আঁকতো। বাবাও ছবি এঁকেছেন, মাও ছবি এঁকেছেন। আমরা 4 ভাই 4 বোন, তো আমরা সবাই ছবি আঁকি। স্কুলে খুব ভালো রেজাল্ট করতে পারিনি, ম্যাট্রিকে বেশ বড় বড় রসগোল্লা পেয়ে ক্লাস 9 থেকে 10-এ উঠেছিলাম। ম্যাট্রিক পাস করারই কোনো সম্ভাবনা ছিল না, তো কোনো রকমে পাস টাস করে যাই। তো তারপরে যেহেতু ছবি টবি আঁকতাম, তখন সবাই বললো আর্ট কলেজে যাও। তখন ঢাকায় এসে পরীক্ষা দিলাম। আমার প্রথম শিক্ষক শিল্পী হাশেম খান, উনি পাশ করেই আর্ট কলেজে শিক্ষকতা শুরু করেছিলেন। তো আমার মনে আছে আমি ওই জয়নুল গ্যালারির ওখানে এসেছি, আমাকে বলে তুমি কি পরীক্ষা দেবা? আমরা হ্যাঁ। তো উনি একটা এনে পাতাবাহারের গাছ বসিয়ে দিলেন এবং একটা কাগজ পেন্সিল ধরিয়ে দিলেন। তো আধা ঘন্টার সময় ছিল নাকি 1 ঘন্টা, আমি 10 মিনিটে গাছটার পাতাটাতে এঁকে জমা দিলাম। তো আমি জানতাম না যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হব। তারপরে চিঠি গেল যে উত্তীর্ণ, তুমি ভর্তি হতে পারো। ঢাকা আর্ট কলেজে 2 বছর লেখাপড়া করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের অত্যন্ত স্নেহভাজন ছিলেন তিনি। ওয়াটার কালারে পারদর্শিতা এখান থেকেই। সেই সুবাদে ঢাকার আর্ট কলেজে পড়াকালীন সময়ই তার পেশাদার চিত্রশিল্পী হয়ে ওঠার সূচনা। আমি তখন 2nd ইয়ারে পড়ি এই ঢাকা আর্ট কলেজে। এইটা তখন আবদিন মানে বন্ধ, বোধহয় পুজোর বন্ধ কি রমজানের বন্ধ। হোস্টেলে ছিলাম। আবদিন স্যার বললেন কিছু আমেরিকান সাহেব আসবে, তোমরা কিছু ওয়াটার কালার নিয়ে আসো। আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত ভাস্কর হামিদুজ্জামান আমার ক্লাসমেট। তো হামিদ আর আমরা একই রুমে থাকতাম। হামিদ এবং আমার কিছু কাজ এবং মুনিরুল ইসলাম আমার 1 বছর সিনিয়র, ও খুব ভালো ওয়াটার কালার করতেন। তার কিছু কাজ নিয়ে আমরা বিছালাম এবং সেখান থেকে কয়েকটা ছবি হলো। আমারও 2টো ছবি ওয়াটার কালার 250 টাকা করে আমার মনে আছে, 500 টাকা বিক্রি হলো। এবং সেই ছবি দিয়ে প্রথম একটা ঘড়ি কিনি আমি, ক্যামি ঘড়ি, আর একটা টেইলিনের প্যান্ট। তখন টেইলিন কাপড় খুব পপুলার ছিল আর কি, নাইলনের কাপড় প্রথম বাজারে আসতে শুরু করেছে আর কি। ওই কাপড়ের একটা প্যান্ট জামা কিনি আর একটা ঘড়ি, ওই 500 টাকা দিয়ে। 1964 সাল হঠাৎ করে শুরু হয়ে যায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা। কালিদাস মনে করেন আমাদের দেশের মানুষ অত্যন্ত সহনশীল ও ভ্রাতৃপ্রতিম, কিন্তু অপরাজনীতির কারণেই সে সময় দাঙ্গার সূত্রপাত হয়েছিল। এই ঘটনা তার জীবনধারা আমূল পাল্টে দেয়। ঢাকার পাট চুকিয়ে তিনি শিল্পাচার্য জয়নুল আবেদিনের পরামর্শে ভর্তি হন কলকাতা আর্ট কলেজে। নবাবপুরে তখন শান্তি বোর্ডিং বলে একটা বোর্ডিং ছিল, ডস কোম্পানি ছিল, সেটা প্রথম অ্যাটাক হয়। একটা সাম্প্রদায়িক হাঙ্গামা হয়েছিল। আমাদের দেশে সাম্প্রদায়িক হাঙ্গামা খুব কম হয়েছে, যেটাই হয়েছে সেটা ফেব্রিকেটেড, রাজনৈতিকভাবে করা হয়েছে আর কি। তো সেখানে আমি খুব অল্পের জন্য জীবন বেঁচে যায়। আমি যখন হোস্টেলে থাকতাম, আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন উনি তখন প্রিন্সিপাল, উনি সেই বিকালে আসলেন। ওনার সেই কালো ভক্সওয়াগন গাড়িতে করে নিয়ে এসে বললেন, কালিদাস তুমি কেমন আছো, চলো রায়ের বাজারে মরণচাঁদ থাকে। আমরা সেই কালো গাড়িতে নিয়ে গিয়ে মরণচাঁদকে তুলে নিয়েছিলাম। আমি ছিলাম 2 দিন, স্যার 2-3 দিন তার বাড়িতে রেখেছিল। তখন ঢাকা ফরিদপুর হেলিকপ্টার সার্ভিস ছিল। 18 মিনিটে 25 টাকা ভাড়া। ফরিদপুর থেকে এই ওল্ড ঢাকা এয়ারপোর্ট থেকে উঠতাম, ফরিদপুরে গিয়ে নামতাম 18 মিনিটে। তো তারপরে আমি চলে যাই। তারপরে এই অনেক আমাদের সম্প্রদায়ের অনেক ছেলে ছিল আর্ট কলেজে যারা তখন চলে গিয়েছিল দেশ ছেড়ে। তখন আপনি স্যার বললেন যে এখানে তোমার আত্মীয় স্বজন বাবা মা কান্নাকাটি করে, চলো কলকাতা আর্ট কলেজে পড়ো, ওটা আমাদের চেয়ে অনেক বেটার জায়গা, কারণ আমরা তো ওখানে পড়েছি। আমি তো বললাম, স্যার আমি তো কাউকে চিনি না ওখানে, আমার কোনো আত্মীয় স্বজনও নেই,
আর কোনো মানে থাকার মতো কোনো জায়গা নেই। বললেন না, ওখানে প্রিন্সিপাল সুশীল সেন, আমি চিঠি লিখে দিচ্ছি। উনি তখন আমাকে একটা কাগজে 7 লাইন চিঠি লিখে দিয়েছিলেন। সেইটা নিয়ে আমি কলকাতা আর্ট কলেজে গিয়ে ভর্তি হই আর কি। আমি যখন প্রথম দিন অ্যাডমিশন টেস্ট দিতে যাই, তো যে সিঁড়ি দিয়ে উঠছিলাম, আমার এক সিনিয়র উঁচু ক্লাসে পড়ে বাঁধন দাস বলে ওই কলেজে পড়তেন, তিনি আমাকে নিয়ে যাচ্ছিলেন। তখন সিঁড়ি দিয়ে যে উঠছি, সিঁড়িটা কাঠের সিঁড়ি, তো সিঁড়িগুলি পায়ে চলতে চলতে ক্ষয়ে গেছে। তা আমি যখন উঠছি তখন বাবনদা বললেন, কালিদাস তুমি উঠছো, সিঁড়িটার দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? আমি বললাম যে পায়ের ঘষায় ক্ষয়ে গেছে। বলে হ্যাঁ, এখান দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর উঠেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু উঠেছেন, সত্যজিৎ উঠেছেন, অতুল বোস উঠেছেন, জয়নুল আবদিন উঠেছেন, কামরুল হোসেন উঠেছেন। এই উপমহাদেশের সমস্ত প্রখ্যাত শিল্পী। বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনহীন কলকাতা শহর কখনোই কালিদাসের জন্য সুখের হয়ে ওঠেনি। বাংলাদেশের গ্রামীণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা কালিদাসকে সেখানে ভুগতে হয়েছে সীমাহীন অর্থকষ্টে। লেখাপড়ার খরচ জোগাতে টিউশনির পাশাপাশি ছবি এঁকে ফুটপাতে বসেছেন বিক্রির আশায়। আমার যিনি মাস্টারমশাই ছিলেন কলকাতা আর্ট কলেজে, চিন্তামণি কর, উনি সেই ফার্স্ট ইয়ার থেকে আমাকে একটা পার্ট টাইম টিউশন জোগাড় করে দিয়েছিলেন। যারা আর্ট কলেজে ভর্তি হতে চায় তাদের শেখানো আর কি। প্লাস আমি এই নিউ ইয়ার্সের সময় এই ছোট ছোট, যেহেতু ওয়াটার কালার ভালো করতাম, আমি যখন আর্ট কলেজে যাই আমাদের সাথে আরও কয়েকটা ছেলে গিয়েছিল ঢাকা আর্ট কলেজ থেকে, বিনোদ বিহারী দাস, তারপরে সৌমেন বলে। ঢাকা আর্ট কলেজের একটা সুনাম ছিল, অসাধারণ ভালো ওয়াটার কালার হতো এখানে, এবং এর জন্য পুরো কৃতিত্ব আমাদের ছিল যে জয়নুল আবেদিন, উনি অত্যন্ত ভালো জল রঙের কাজ করতেন, এবং মোস্তফা মানোয়ার। ওই ওয়াটার কালারে কাট করতাম, কাট করে গ্র্যান্ডের নিচে বসে বিক্রি করতাম, এই 2 টাকা 1 টাকা করে। এইভাবে মানে মোটামুটি নিজের আয় নিজে করে চলতে হতো আর কি। কসমস আর্ট গ্যালারি শিল্পী কালিদাস কর্মকারের স্বপ্নের প্রতিষ্ঠান। দেশি বিদেশি চিত্রশিল্পীর চিত্রকর্ম সংগ্রহ, প্রদর্শন ও বিক্রির পাশাপাশি ক্রেতার সাথে যোগাযোগের সেতু হিসেবে কাজ করে এই প্রতিষ্ঠানটি। ছবি বিক্রি ও প্রসারের জন্য কেবল চিত্র প্রদর্শনের উপর নির্ভর করতে হয় না। একটা বড় সড়ো একটা স্টুডিও যেখানে অনেক বড় কাজ করতে বড় বড়, সেইটা এখনো হয়নি। আমি ভিয়েতনামে গিয়ে বছর 2 কাজ করেছিলাম হ্যানয়ের কাছে। বাংলাদেশের একটা প্রখ্যাত গার্মেন্টস কোম্পানি, যেটা খুব শুরু হয়েছিল 1974 সনে চিটাগাংয়ে মাত্র 200 লোক দিয়ে। এখন সেটা বিগেস্ট গ্লোবাল অ্যাপারেল কোম্পানি, ইয়াং ওয়ান কর্পোরেশন। এই ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান মিস্টার কিহাক সাং, হি ইজ ওয়ান অফ, সে আমার কিছু কাজের সংগ্রাহক এবং ভালো বন্ধু। আমি ভিয়েতনামে গিয়ে কাজ করেছিলাম। ওনার যে এডুকেশন সেন্টার আছে সেই নামদিং শহরে ইয়াং ওয়ান ফ্যাক্টরি কমপ্লেক্সে, সেটা প্রায় 5000 স্কোয়ার ফিটের একটা স্টুডিও, মানে সুইট, সেখানে গিয়ে আমি কাজ করতাম। তো আমার স্বপ্ন যে ঠিক এত বড় একটা স্টুডিও যদি আমার হতো কোনোদিন নিজের ব্যক্তিগত, তাহলে মজা করে বড় করে কাজ করতে পারতাম। কালিদাস কর্মকার 70 পেরোলেন সম্প্রতি, কিন্তু বয়স তাকে পরাস্ত করতে পারবে না কখনোই। সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত চিরতরুণ এই শিল্পী একটি ভালো চিত্রকর্ম তৈরি করতে কঠোর পরিশ্রম করেন। একটি স্বপ্নের ছবি আঁকতে চান, আর সেই লক্ষ্যেই এই নিরলস প্রচেষ্টা। যা আঁকতে চাচ্ছে এটা কখনোই আঁকা হয়নি। এটা হয়তো মানে এই পৃথিবীতে চলে যাব তখন আঁকা হবে না। কেননা আমি যেভাবে ছবি আঁকি এটা হয়তো অন্য শিল্পীদের চেয়ে একটু আলাদা। কোনো শিল্পী আছেন, তিনি যে সমাজে বাস করেন সেই সমাজের সুন্দর দিকটা তুলে ধরেন।
কেউ কেউ আছেন সমাজে যে বিক্ষোভ আক্ষেপ হয়, সামাজিক যে সহিংসতা হয় সেটাকে তুলে ধরেন। আবার কেউ আছে সমাজে নানান কিছু অবক্ষয় হচ্ছে কিন্তু আকাশে সুন্দর চাঁদ, নীল আকাশ, এটার ছবি আঁকেন। এটা হচ্ছে প্রত্যেকটা শিল্পী তার ব্যক্তিগত চেতনায় পরিপ্রেক্ষিতে ছবি কাজ করে। আমি কখনোই সুন্দর ছবি আঁকতে পারি না। তো এটা হচ্ছে এক ধরনের সমস্যা আমার। আমি খুব মানে দৃষ্টিনন্দন কোনো ছবি আঁকতে পারি না। আমার ছবি আঁকতে গেলেই কিছুটা ক্রুড হয়ে যায় আর কি। তো এটা হয়তো আমি মনে করি প্রত্যেকটা পেইন্টিং আর্টিস্ট যে কাজ করে এটা তার ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি। তো যেহেতু আমাকে বেশ কিছু সংগ্রামের মধ্যে দিয়ে আমার ছাত্র জীবনটা পার করতে হয়েছে, এই জন্য একটা সুন্দর আনন্দময় জিনিস ঠিক চেষ্টা করলেও হাতে আসে না। আর আমার মনে হয় সত্যিকারের শিল্প কিন্তু বেদনা থেকেই সৃষ্টি হয়। এটা একটা নৈতিক দায়িত্ব শিল্পীর। আমি শুধু আমার দেশে ক্ষুধা, দারিদ্র, অনাচার, কিন্তু আমি সুন্দর আকাশে চাঁদ উঠেছে আমি ছবি আঁকতেছি, ইজ নো। শিল্পীর একটা মরাল দায়িত্ব আছে সমাজকে তুলে ধরার জন্য, সমাজের অবক্ষয়কে তুলে ধরার জন্য, এবং তার অবক্ষয় থেকে মুক্তির জন্য কি মানে বলতে যাচ্ছেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার আর কি। বাংলাদেশের অবস্থান একেবারে প্রথম সারিতে। বাংলাদেশে এমন অনেক মেধাবী চিত্রশিল্পী আছেন যাদের মেধার স্বীকৃতি বিশ্বজুড়ে। দেশীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করা গেলে দেশের তরুণ শিল্পীদের আরো বেশি করে বহির্বিশ্বে পরিচয় করিয়ে দেয়া সম্ভব। আধুনিক শিল্পের কিন্তু কোনো সীমারেখা নেই। কবিতা সাহিত্যের যেরকম ভাষাগত সমস্যা রয়েছে, আধুনিক সমকালীন চারুশিল্পের তেমন কোনো ব্যারিয়ার নেই। একজন আধুনিক শিল্পী যে ছবি আঁকেন সে বাংলাদেশের আধুনিক শিল্পী, সমকালীন শিল্পী, আমেরিকা, ফ্রান্স বা পৃথিবীর যে প্রান্তেই হোক সবগুলোকে একই মাপে দেখা হয়। এই দিক দিয়ে বিচার করলে আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিয়েটিভ ফিল্ড যতগুলো আছে, ড্রামা, মিউজিক, আর্কিটেক্ট, পেইন্টিং, এর মধ্যে পেইন্টিংই সবচেয়ে বেশি আন্তর্জাতিক মানের, এবং দেশে বিদেশে এই যারা ছবি আঁকেন তারা বহু আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন এবং দেশের মুখ উজ্জ্বল করেছেন। প্রায় প্রতিটি দেশে এখন আর্ট ফেয়ার নামে, আর্ট সাবমিট নামে কিছু ইভেন্ট হয়ে থাকে। সেই সিডনি আর্ট ইভেন্ট, মেলবোর্ন আর্ট ইভেন্ট, কোরিয়া আর্ট ইভেন্ট, জাপান, লস অ্যাঞ্জেলেস, ব্রাজিল, জেনিভা, সুইজারল্যান্ড, সব দেশেই আপনার প্রতি বছর বিভিন্ন মিয়ামি আর্ট বাসেল। তো বাংলাদেশের কসমোস গ্যালারি দুবার মিয়ামি আর্ট বাসেলে পার্টিসিপেট করেছে। বেঙ্গল গ্যালারি একবার সাউথ ইস্ট এশিয়া আর্ট ফেস্টিভ্যালে নিউ ইয়র্কে পার্টিসিপেট করেছে। এই মাত্র ছোটোখাটো কিছু, কিন্তু ব্যাপকভাবে কোনো সাড়া পড়েনি। এই আর্ট সাবমিটগুলোতে যদি বাংলাদেশের একটা বেসরকারিভাবে হোক সরকারিভাবে হোক, এটা অন্তত ব্যয়বহুল, কারণ একটা আর্ট সাবমিটে 4 জন আর্টিস্টের ছবি নিয়ে যেতে গেলে সমস্ত খরচ দিয়ে প্রায় $50,000-60,000 মতো খরচ হয়। সেটা হয়তো কোনো ছোটোখাটো গ্যালারির পক্ষে বহন করা সম্ভব না। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে যারা প্রাইভেট ব্যাংক হয়েছে, যারা 5টা ব্যাংক যদি যৌথভাবে এর প্রমোট করে তাহলে সেটা তেমন গায়ে লাগার কথা না। এই আর্ট ফেয়ারগুলোতে বাংলাদেশের সমকালীন যারা ভালো ছবি আঁকছেন তাদের ছবি তুলে ধরলেই কিন্তু আমাদের যে অবস্থান যেটা, এটা আরও ভালোভাবে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে, কারণ আমাদের ছবি আন্তর্জাতিক মানের, কিন্তু প্রচারহীনতার জন্য সেই সম্মানটা বাংলাদেশ শিল্পীরা পাচ্ছে না। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত যে কোনো শিল্পী ছবি আঁকার সময় ক্লাসে শেখা ধাপগুলো অনুসরণ করেন ধারাবাহিকভাবে। কালিদাস কর্মকার তাদের ব্যতিক্রম। মনের গভীরে যে ছবিটি তৈরি হয়ে যায় ভাবনার খেয়ালে, তাই ক্যানভাসে তুলে ধরেন রং তুলির ছোঁয়ায়। আমার ছবি আমি কখনো লেআউট করি না। মানে আর্টিস্টরা জেনারেলি একটা চিন্তা মাথায় আসলে সে প্রথমে একটা খসড়া তৈরি করে, ছোটো কাগজে একটা খসড়া তৈরি করে পেন দিয়ে, রং দিয়ে, তারপরে সেটাকে তারা বড় করে, ভালো লাগলে সেটাকে তারা বড় করে ক্যানভাসে বা কাগজে রূপান্তরিত করে। এইটা একটা মানে প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে, এটা টোটালটাই খুবই অ্যাবস্ট্রাক্ট। আমি কোনো খসড়া করলে সেই খসড়ার থেকে আমি বেরোতে পারি না। এই জন্য ছাত্র অবস্থায়, বিশেষ করে কলকাতায় যখন পড়াশোনা করি, শেষ বয়সে 4th ইয়ার 5th ইয়ারে এসে আমি ওইভাবে আর ছবি আঁকতে পারতাম না।
তখন একটা ভাবনা মাথায় আসলে আমি চিন্তা করতাম, আমার মাথার ভিতরে ছবিটা আগে তৈরি হয়ে যেত, মানে আই ক্যান সি দ্য কমপ্লিট পেন্টিং ইন মাই হেড হোয়েন আই ক্লোজ মাই আইস। তারপরে ছবিটা আমি খুব এটা ক্লিয়ার হলেই আমি ছবিটা আঁকতে পারতাম এবং খুব তাড়াতাড়ি এঁকে ফেলতে পারতাম। মানে যে ছবিটা আঁকতে অন্যজনের প্রায় 1 সপ্তাহ লাগার কথা, সেটা হয়তো আমার 2 ঘন্টা এঁকে ফেলতে পারতাম, কারণ আই নো হোয়াট আই এম ডুইং। কালিদাস কর্মকার পরিশ্রমী ও বিনয়ী, প্রতিদিন নিজেকে ভাঙেন, নিজেকে গড়েন বিশ্বমানে। শেখার চেষ্টা, জানার চেষ্টা তার মজ্জাগত। নিজেকে এখনো একান্ত বাধ্যগত ছাত্র ভাবতেই ভালোবাসেন। শিল্পীরা ছবি আঁকে নিজের জন্য, কিন্তু এটা ছবি এঁকে আমি দর্শককে খুশি করাবো, ছবি ইজ নট এ স্লোগান। আমাদের প্রথমেই ভেবে নিতে হবে শিল্পটা কি। একটা রবীন্দ্রসঙ্গীত কিন্তু শিল্প নয়। রবীন্দ্রসঙ্গীত শুনে যে ক্রিয়াটা আমার মনের মধ্যে হচ্ছে, বা গান শুনতে শুনতে আমি যখন বাহ একটা শব্দ করি, সেই বাহ শব্দটা শিল্প। আমি মনে করি যে আমি ঠিক আর্টিস্ট না, আমি আই ক্যান ডু মাচ বেটার অ্যাজ এ ফার্মাসিস্ট। আমি কিছু আবিষ্কার করার ব্যাপারে থাকলে আমি হয়তো অনেক ভালো করতাম। আমি যদি সেইভাবে আমার ফাউন্ডেশনটা ভালো হতো পড়াশোনায়, তাহলে যদি আমি ফার্মাসিস্ট হতে পারতাম বা সায়েন্টিস্ট হতে পারতাম, আই মে ইনভেন্ট সামথিং। যার জন্য ছবির মধ্যে কিন্তু এখন আমি এক্সপেরিমেন্টই করি। এই ছাত্র জীবনও শুরু করেছিলাম বালি ফালি দিয়ে, মাটি বালি দিয়ে ছবি আঁকা, সেই 1968 দশকে। এখনও সেই মাটি বালি ইউজ করি আর কি। মানে আমি প্রতিনিয়তই কিছু না কিছু পরীক্ষা নিরীক্ষা করছি আর কি। এখনও শিল্পী হয়ে উঠতে পারিনি, এখনও তুমি ইউ ক্যান সে প্রসেস, স্টিল এক্সপেরিমেন্টিং আর কি। বিশ্বব্যাপী কালিদাস কর্মকারের একক ও যৌথ প্রদর্শনীর সংখ্যা কত তা বলে শেষ করা কঠিন। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি নানাবিধ পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। কালিদাস কর্মকার আমাদের গর্ব।